সমুদ্র সৈকতে স্বামীর সাথে ধাক্কা, এরপর কথা কাটাকাটি। প্রথমে স্বামী সন্তানকে জিম্মি, পরে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ। কক্সবাজারে এমন পাশবিক ঘটনা ঘটিয়েছে কয়েকজন দুর্বৃত্ত। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করা গেছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ওই নির্যাতিত নারীর অভিযোগ হচ্ছে যে ঘটনার সময় তিনি 999-এ কল দিয়েছিলেন, কিন্তু পুলিশের সহায়তা পাননি। কক্সবাজার শহরের কলাতলী এলাকার এই জিয়া গেস্ট ইনে পাশবিকতার শিকার হন ঢাকা থেকে বেড়াতে আসা এই নারী। ক্লোজ সার্কিট ক্যামেরার ছবিতে দেখা যায় বুধবার রাত 10টার দিকে হোটেলটিতে ওই নারীকে নিয়ে যায় শহরের আশিক নামে এক যুবক। এরপর সেখানে জিম্মি রেখে তাকে ধর্ষণ করে কয়েকজন। এর আগে বিকেলে সূত্রপাত ঘটনার। সৈকতের লাবণী পয়েন্টে অপরিচিত এক যুবকের সাথে ধাক্কা লাগে ভুক্তভোগী ওই নারীর স্বামীর। কথা কাটাকাটির পর সন্ধ্যায় পর্যটন গল্ফ মাঠের সামনে থেকে স্বামী সন্তানকে তুলে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। এ সময় আরেকটি অটোরিকশায় ওই নারীকে তুলে নেয় কয়েকজন। তারা প্রথমে একটি ঝুপড়ি দোকানের পেছনে ধর্ষণের পর ওই নারীকে নিয়ে যাওয়া হয় জিয়া গেস্ট ইনে। সেখানে জিম্মি করা স্বামী সন্তানকে হত্যার ভয় দেখিয়ে চালানো হয় পাশবিক নির্যাতন। ওই ছেলের সাথে আমি গাড়ি তুলতে চাই নাই, ওইখানে একটু ঝামেলা হয়েছে নিচে গেটের সামনে। তারপরে আমি এখান দিয়ে হাইটা যাই, সামনে একটু হাইটা যাই একটা অটোতে উঠছি পরে যেই ছেলেটা রিস্কায় ছিল ওদের 3 জনের মধ্যে একজন ও এখান থেকে সোজা গেছে পরে আমার দাঁড় করাইছে। আমি কই কি হয়েছে আপনার সমস্যা কি, রাস্তার মধ্যে তো আমার সাথে সিনকেট করতে পারবে না। পরে ও অটোতে উঠলাম এখান থেকে নিয়ে গিয়ে ও বাণিজ্য মেলার ভিতরে ঢুকে বসছে। আমি নাইমা ফোন দিছি আমার হাজব্যান্ডে কই যাবো, বলছি একটু সামনে আগে আসো। একটু সামনে আগে গেছি, পরে স্যারেদের হাতে পৌঁছছি। নির্যাতিত নারীর অভিযোগ, তিনি সুযোগ পেয়ে 999-এ ফোন করে পুলিশের সহায়তা চান, কিন্তু থানায় গিয়ে তাকে জিডির পরামর্শ দেয় পুলিশ। এক পর্যায়ে অন্য এক ব্যক্তির সহায়তায় বিষয়টি জানানোর পর তাকে উদ্ধার করে র্যাব। এ সময় ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে আশিক ছাড়াও জব্বার নামে আরেকজনকে শনাক্ত করে র্যাব। আমরা অলরেডি আসামিদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হচ্ছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা আশা করছি যে আমরা আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হব। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে হোটেল ম্যানেজারকে। স্বামী সন্তানসহ ভুক্তভোগী ওই নারী কক্সবাজারে বেড়াতে আসেন বুধবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মালদ্বীপ সফরের দ্বিতীয় দিন দেশটির সংসদে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই দেশকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। আর এর আগে একটি চুক্তি আর 3টি সমঝোতার স্মারক সই হয়। পরে যৌথ বিবৃতিতে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। নয়নাভিরাম সৌন্দর্যের দেশ মালদ্বীপে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দিন সকালে দেশটির রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলির কার্যালয়ে যান তিনি। শিশু কিশোরদের মনোজ্ঞ ডিসপ্লে আর তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়, দেয়া হয় গার্ড অব অনার। পরে দ্বিপাক্ষিক আলোচনায় দ্বৈত কর বাতিল ও আর্থিক ফাঁকি রোধে সই হয় চুক্তি। যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতায় সই হয় সমঝোতা স্মারক। একই সাথে নবায়ন হয়েছে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান বিষয়ে সহযোগিতার সমঝোতা স্মারক। এ সময় মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দেয় বাংলাদেশ। আলোচনা শেষে গণমাধ্যমের সামনে যৌথ বিবৃতি দেন শেখ হাসিনা ও ইব্রাহিম মোহাম্মদ সোলি। The necessity of a preferential trade agreement between the two countries and a bilateral investment protection arrangement for mutual facilitation of investment. শেখ হাসিনা বলেন, ঢাকা মালে সরাসরি ফ্লাইট চালুর কথা ভাবছে বিমান বাংলাদেশ। যাচাই চলছে সরাসরি জাহাজ যোগাযোগের সম্ভাব্যতা নিয়েও। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া যেসব বাংলাদেশি মালদ্বীপে আছেন তাদের ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। We also discussed the regularization of undocumented Bangladeshi nationals whose substantial contribution to both economies. রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার কথা জানান মালদ্বীপের রাষ্ট্রপতি। বলেন, তার দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বাংলাদেশিরা। I conveyed the Maldives commitment to seek justice for the atrocities committed against the Rohingya people. বিকেলে মালদ্বীপের জাতীয় সংসদ
পিপলস মজলিসে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতাকে হত্যার পর থমকে যায় বাংলাদেশের অগ্রগতি। তবে সব প্রতিকূলতা মোকাবেলা করেই দেশ এখন এগিয়ে যাচ্ছে। Bangladesh is now a $411 billion economy and it's ranked among the 34 largest economies of the world. বাংলাদেশের অগ্রযাত্রায় অংশীদার হতে মালদ্বীপের সরকারি বেসরকারি খাতকে আহ্বান জানান তিনি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24। বিএনপির কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই বলে দেয় সরকারকে প্রত্যাখ্যান করেছে তারা। গুলশানের সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অপর এক অনুষ্ঠানে তার অভিযোগ, বর্তমান সরকারের শাসন আমলেই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সংঘাত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দলটির চলমান কর্মসূচি জেলাভিত্তিক বিক্ষোভ সমাবেশ। বুধবার পূর্ব ঘোষণা অনুযায়ী হবিগঞ্জের বিক্ষোভ হওয়ার কথা থাকলেও সংঘর্ষে তা পণ্ড হয়ে যায়। হবিগঞ্জের ঘটনা নিয়ে বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিবের অভিযোগ, পরিকল্পিতভাবেই গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করে ফেলেছে সরকার। যে সরকার পরিকল্পিতভাবে গণতান্ত্রিক যে পরিসর, যে ডেমোক্রেটিক স্পেস, এটাকে একেবারেই সংকুচিত করে ফেলেছে। বিকেলে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করে বিএনপি। এ সময় মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারের শাসনামলেই সবচেয়ে বেশি সাম্প্রদায়িক সংঘাত হয়েছে। এই আওয়ামী লীগ সরকার আসার পরে যতগুলো সাম্প্রদায়িক দুর্ঘটনা ঘটেছে, অন্য কোনো সময় এতগুলো ঘটেনি। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। আজকে মানবতা এখানে ভুলুণ্ঠিত হচ্ছে। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা। এবার ইউপি নির্বাচন প্রসঙ্গ জানাবো। চতুর্থ দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল। এই প্রচারণা ঘিরে বাড়ছে উত্তেজনা আর সংঘাত। হিড়িক পড়েছে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের। কোথাও কোথাও তো নিজ দলের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ থাকছে সংসদ সদস্যদের বিরুদ্ধে। একদিকে নির্বাচনী আমেজ, সাথে ভোটের মাঠে টিকে থাকতে পক্ষ বিপক্ষের লড়াই। কখনো কখনো মৌনদ্বন্দ্ব ছড়াচ্ছে সংঘাত সংঘর্ষে। বেশ কয়েক জায়গায় ঘটেছে প্রাণহানির ঘটনাও। টাঙ্গাইলের ঘাটাইলে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এই সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর সহ আগুন দেওয়া হয়। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। ভোলায় 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এই সময় দুপক্ষের নারী পুরুষ সহ অন্তত 30 জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পিরোজপুরের মঠবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। দানিসভা বাজারে ফেরার সময় সন্ত্রাসী বাহিনী ওই বিদ্রোহী প্রার্থী, জামাত শিবিরের মনোনীত প্রার্থী, মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান যাকে মনোনয়ন দিয়েছে, সেই প্রার্থীর লোকজন তাকে মৃত্যু নিশ্চিত করার জন্যই তাকে হামলা করছে। এবং হামলাই শুধু নয়, সেখানে তাকে এই ডাইন হাতের কনু আঙ্গুলটা নাই, তারপরে বাম হাতের কবজি বিচ্ছিন্ন, মাথায় আঘাত এবং পিঠে এবং পাঁজরে বিভিন্ন জায়গায় সারা গায়ে অগণিত কোপ আছে। জয়পুরহাটের ভৎসা ইউনিয়নে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচনী সভায় বিদ্রুপ মন্তব্য করে বক্তব্য দেয় সমালোচনার সৃষ্টি হয়েছে। ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মাঝেও। যদি সিঁদুর পরাতে চান তাহলে নৌকায় ভোট দেন। এছাড়া নির্বাচনী আচরণবিধি ভাঙার হিড়িক পড়েছে বিভিন্ন ইউনিয়নে। নোয়াখালী সদর ও কবিরহাটের 16 ইউনিয়নে জনমত নিজের দিকে টানতে মরিয়া প্রার্থী। আচরণবিধি ভঙ্গ করেই যেখানে সেখানে সেটেছেন পোস্টার, সড়কে উঠেছে ত্বরণ। নাটোরে দলীয় প্রার্থীর জন্য ভোট চাওয়ার অভিযোগ উঠেছে 3 সংসদ সদস্যের বিরুদ্ধে। এর মধ্যেই 26 ডিসেম্বর চতুর্থ ধাপে সারা দেশে 800-র বেশি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তানিম রহমান, চ্যানেল 24। শিক্ষা কর্মকর্তাকে চড় মারার শিক্ষা পেয়েছেন জামালপুরের দেওয়ানগঞ্জের পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ। দল ও মেয়র পদ থেকে বরখাস্ত হয়েছেন, আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন। আজকে তিনি গ্রেফতার হচ্ছেন, এটা হচ্ছে আপডেট খবর। এ সময় তার হোটেল রুমে পাওয়া যায় কয়েক ধরনের মাদক। র্যাব বলছে যে নিয়মিত মাদক সেবন করতেন এই রাজনীতিক।
মাসে, যার খরচ অন্তত ৩ লাখ টাকা। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী ও বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় দেওয়ার পর থেকেই পলাতক ছিলেন পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ। পদ বাঁচাতে ধর্ণা দেন দলের বড় নেতাদের কাছে। পাত্তা না পেয়ে আত্মগোপনে চলে যান তিনি। বৃহস্পতিবার রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের এই আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করে র্যাব। সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক জানান, ক্ষমতার অপব্যবহার এবং দাম্ভিকতা প্রকাশ অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল শাহান শাহর। তার বিরুদ্ধে পুলিশ সদস্যকেও হেনস্থার অভিযোগ রয়েছে। সরকারি তার মধ্যে দাম্ভিকতা ছিল, তার মধ্যে ক্ষমতার অপব্যবহারের কিছু নমুনা আমরা আগেও পেয়েছি। আপনারা জানেন তার বিরুদ্ধে আমরা ইতিপূর্বে 5টি মামলা পেয়েছি, যেখানে এই ধরনের বিভিন্ন মারামারি বা বিভিন্ন মামলা রয়েছে, এবং সেখানে ইতিপূর্বে তার বিরুদ্ধে আমরা পুলিশ অ্যাসল্টের মামলাও পেয়েছি। র্যাবের দাবি, গ্রেফতারের সময় শাহান শাহর কাছ থেকে কয়েক ধরনের মাদকও পাওয়া গেছে। গাঁজা, ফেন্সিডিল ও হিরোইনে তার আসক্তি রয়েছে। এজন্য প্রতি মাসে তার খরচ কমপক্ষে ৩ লাখ টাকা। তার কাছে তার নিজের ব্যবহার্য মাদক সামগ্রী কিছু পেয়েছি। সে নিয়মিত মাদক সেবন করে থাকেন। আমরা বিপুল পরিমাণ অর্থ পেয়েছি, আনুমানিক ৩.৫ লক্ষ টাকা আমরা অর্থ পেয়েছি। বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থাপক শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহ মাইকে ৫ নম্বরে বলেন মেয়রের নাম। এর রেশে তাকে গালিগালাজ করে থাপ্পড় মারেন মেয়র। পরে মামলা হয়। মেয়র পদ থেকে শাহান শাহকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। আপিল বিভাগ ও হাইকোর্ট থেকে নেওয়া ছিল স্থায়ী জামিন। উচ্চ আদালতের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 4 আসামিকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। শুধু তাই নয়, হাইকোর্টে বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের প্রতি অনাস্থা জানিয়ে যে আবেদন করা হয় তার নিষ্পত্তির আগেই চালিয়ে গেছেন তার বিচার কাজ। মাসুদুর রহমানের এক রিপোর্ট। আধিপত্য বিস্তার আর পূর্বশত্রুতার জেরে 2019 সালের আগস্টে ফরিদপুরের নগরকান্দার কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত হন 3 জন। এ ঘটনায় মামলা হয় 21 জনের বিরুদ্ধে। বিচারের জন্য মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এ বদলি করা হয়। হাইকোর্টের আদেশে স্থায়ী জামিন পান পাচু মিয়া, আসাদুজ্জামান, মোহাম্মদ দুলাল। আর আপিল বিভাগের আদেশে চলতি বছর মার্চে জামিন পান হাবিবুর রহমান। তবে দেশের আইন ও বিচার ব্যবস্থার রীতি অনুযায়ী উচ্চ আদালত যখন কোনো আসামির জামিন বহাল রাখেন, তখন সে জামিন বিবেচনা করতে হয় নিম্ন আদালতকে। তবে এ মামলায় উচ্চ আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে 6 আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠিয়ে দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। দ্রুত বিচার ট্রাইব্যুনাল নাম্বার 1 যখনই আমাদের সার্টিফিকেট এবং অ্যাপ্লিকেশনটা পেলেন, তাৎক্ষণিকই উনি বললেন যে সাক্ষ্য গ্রহণ এখনই হবে। তৎপ্রেক্ষিতে উনি PW1-এর চিফ নেওয়া শুরু করলেন। হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগের জামিনকে মর্যাদা না রেখে উনি তাদেরকে কাস্টাডিতে নিয়েছেন। শুধু তাই নয়, মামলায় বিচারক বদল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। হাইকোর্ট রুলস অনুযায়ী ওই সময় মামলার কার্যক্রম দীর্ঘদিনের রীতিমতে স্থগিত থাকে। কিন্তু বৃহস্পতিবার এই মামলার সাক্ষ্য নিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। অথচ সকালেই এই মামলার কার্যক্রম 10 জানুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের অবকাশকালীন বেঞ্চ। না শুনে বলো যে ভ্যাকেশনের পরে শুনবে, ওই হিসাবে 5 তারিখে ধার্য করা হয়েছিল। ইন দ্য মিন টাইম আজকে অপর পক্ষের উকিল সাহেব এসে বললেন যে এটা সাক্ষী চলছে, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, অথবা স্টে করা হোক। কিন্তু 10 তারিখ পর্যন্ত স্টে করেছে। যদিও রাষ্ট্রপক্ষ বলছে এই মামলায় পরবর্তী কার্যক্রম নিয়ে তারা উচ্চ আদালতে যাবেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি ঘুরে দেখেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিশেষজ্ঞ দল। সরকারের দাবি তারা সন্তুষ্ট, যদিও এই সংস্থাটির প্রতিক্রিয়া জানতে সময় লাগবে অন্তত আরও 3 মাস। আর বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত অবকাঠামো আর ইউরেনিয়ামের নিরাপত্তা, জননিরাপত্তা সহ দুর্যোগ ব্যবস্থাপনায় জোর দেয় IAEA। শাইমা সুলতানের রিপোর্ট। পরমাণু প্রযুক্তি অনেক কঠিনকে করেছে সহজ। এর পেছনের কারিগরদের পদে পদে ঝুঁকিমুক্তের ঝক্কিও কম না, যা বিশ্বজুড়ে তদারকি করে IAEA বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।
যাদের তত্ত্বাবধানের বাইরে নেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থার একটি প্রতিনিধি দল ঘুরে দেখেছেন প্রকল্পের সার্বিক অগ্রগতি। সরকারের দাবি তারা ইতিবাচক। এখন এইটুকু বলতে পারি যে তারা উল্টো কোনো কমেন্টস তো করেই নাই, বরঞ্চ আমি বলবো যে এটা আমাদের সৌভাগ্য এবং সব মিলিয়ে তারা কিন্তু মনে করে একটা জাত নিজে থেকে উঠে আসছে। তো এইটা হলো ওদের কাছে সবচেয়ে বড় চাওয়া, যেটা যে দেশের মানুষ কি মনে করে, সরকার কি মনে করে, জনগণের এইটার প্রতি কোনো আগ্রহ আছে কি না, এইগুলোই তারা জানতে চায়। যদি ওয়ান্স দ্যাট ইজ দেয়ার, বাকিটা তো টেকনোলজিক্যাল কাজ। প্রকল্প পরিচালক বলছেন তাদের নীতিমালা মেনেই চলছে কাজ। আইএর যে গাইডলাইন সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। বাকি মিশনগুলির জন্য আইএর সাথে আমাদের একটি ইন্টিগ্রেটেড ওয়ার্ক প্ল্যান হয়েছে এবং সেখানে আমাদের টাইম ফ্রেম দেওয়া আছে। আমরা বলছি 23 সালের মধ্যেই আমরা একটা মেজর ইভেন্ট করব এবং আমরা নিউক্লিয়ার কনস্ট্রাকশন সাকসেসফুলি করেছি, সেটা 23 সালের মধ্যে আমরা জাতিকে দেখাবো। চালুর আগেই আইএই এর 5টি দল আসবে, যারা পরমাণু নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা, বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা, স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা, দুর্যোগ মোকাবিলা ও সামগ্রিক পারমাণবিক অবকাঠামো পর্যালোচনা করবেন। আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী আমাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে কিনা এবং কোনো গ্যাপ আছে কিনা, এগুলো যাতে গ্যাপ থাকলেও কিভাবে গ্যাপগুলো সমাধান করা যায় সেই বিষয়ে ওনারা সুস্পষ্ট নির্দেশনা থাকে। আইএই এর নীতিমালা পূর্ণ হলেই মিলবে কাঙ্ক্ষিত সবুজ সংকেত। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা। গবেষণা সংস্থা সিপিডি বলছে যে নিত্যপণ্যের দাম বৃদ্ধির বাস্তব চিত্রের সাথে কোনো মিল নেই সরকারি পরিসংখ্যানের। আর অর্থনীতির অন্তর্বর্তীকালীন পর্যালোচনা তুলে ধরে এই সংস্থাটি বলছে আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে দাম সমন্বয়ের কথা বলা হলেও বাড়তি সুবিধা নিচ্ছেন বড় আমদানিকারকরা, যেটা নিয়ন্ত্রণে ঘাটতি রয়েছে আসলে সুশাসনের। একে তো আয় কমেছে, অন্যদিকে নিত্যপণ্যের চড়া দাম ভোগাচ্ছে কয়েক মাস ধরে। ফলে করোনার ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টায় বারবার হোঁচট খাচ্ছেন প্রায় সব শ্রেণীর মানুষ। অথচ দাম বৃদ্ধির সঠিক প্রতিফলন নেই সরকারি হিসাবে। অর্থনীতির অন্তর্বর্তীকালীন পর্যালোচনা তুলে ধরে এমনটাই মনে করছে গবেষণা সংস্থা সিপিডি। সিপিআই যদি আমি ধরি, কনজিউমার প্রাইস ইন্ডেক্স, সেটা আমাদের খাদ্য মূল্যস্ফীতি এবং ওভারঅল মূল্যস্ফীতি থেকে বেশ বেশি। তার অর্থটা হচ্ছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা, যারা বিশেষত স্থির আয়ের আছেন, তাদের ক্রয় ক্ষমতা কমছে। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পেয়েছে এবং সেটির কারণে আমাদেরও মূল্য বৃদ্ধি পাবে, এটি যথাযথ। এই মূল্য বৃদ্ধিটি স্বাভাবিক মূল্যের চেয়েও বাড়তিভাবে বেড়েছে এবং সেই জায়গাটি সুবিধা নিচ্ছেন কতিপয় বড় গোষ্ঠী, যারা কিনা এই আমদানি বাজারগুলো একটা বড় নিয়ন্ত্রণ রাখছেন। মূল্যস্ফীতির বাইরেও এখন বড় চ্যালেঞ্জ অর্থনীতির উদ্ধার প্রক্রিয়ায় গতি আনা, জানিয়ে প্রশ্ন আছে কম বেশি। সিপিডি মনে করে প্রণোদনা প্যাকেজের বাইরে রয়ে গেছেন বহু উদ্যোক্তা। বিপরীতে এই সুবিধা নিয়েছেন অনেক ঋণ খেলাপি। ফলে আগামীর অর্থায়নের ক্ষেত্রে এই বিষয়গুলো আমলে নিতে হবে সরকারকে। তো কোভিড থেকে যেহেতু আমরা এখনো পরিত্রাণ পাইনি এবং সবাই তাদের আগের জায়গায় ফেরত যেতে পারেনি, দরিদ্ররা, ছোট যারা উদ্যোক্তা, তারা এই প্রেক্ষিতে নতুন করে আরও সহায়তার প্রয়োজন রয়েছে। কিন্তু সেই প্রয়োজনীয়তাটা মেটানোর জন্য যে স্টিমুলাস প্যাকেজ, প্রণোদনা প্যাকেজ কিংবা সহায়তা আমরা ডিজাইন করব, পরিকল্পনা করব, সেটি যেন প্রয়োজন মাফিক হয়। রাজস্ব আয়, রফতানি, বিনিয়োগ সহ কয়েকটি সূচকের ইতিবাচক অগ্রগতিকে সন্তোষজনক মনে করে সংস্থাটি বলছে আর্থিক পরিকল্পনাকে সাজাতে হবে বাস্তব চাহিদার প্রেক্ষিতে। এটি না হলে অর্থনীতিতে বড় ঝুঁকির আশঙ্কা তাদের। ফিসক্যাল স্পেস কমছে এবং এইটার সাথে সমান্তরালভাবে ইনস্টিটিউশনাল স্পেসগুলোকে এবং এফিসিয়েন্সিগুলোকে আমাদের বাড়াতে হবে। এটাই হলো 2022-এর বড় চ্যালেঞ্জ। আদারওয়াইজ অর্থনৈতিক ব্যবস্থাপনা একটা বড় ঝুঁকির মধ্যে পড়তে পারে। আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর সমালোচনা করা হয় এদিন। এছাড়া বড় করে দেখা হয় প্রয়োজনীয় তথ্যের অভাবকেও। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। করোনার কারণে এবারও বছরের প্রথম দিন হচ্ছে না বই উৎসব। তবে জানুয়ারির প্রথম সপ্তাহেই নতুন বই হাতে পাবেন শিক্ষার্থীরা। রাজধানীর এক অনুষ্ঠানে এমন কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। তিনি বলেন, পাঠ্য বইয়ে ভুল এড়াতে এবার সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
বাচ্চাদের হাতে আমরা দিয়ে দিতে পারি। আমাদের তো এই বছরও বই উৎসব করার মতো অবস্থা নেই, স্বাস্থ্যবিধি মানতে হবে, কাজেই সব স্কুলেই ক্লাস ধরে ধরে এনে স্বাস্থ্যবিধি এনে বিতরণ করবে, কাজেই সেই বিতরণের শিডিউলের সঙ্গেও কোনোরকম কোনো সমস্যা হবে না। খেলার খবর বিপিএল। এই বছর তাসকিন, মোস্তাফিজ, নাসুমদের নিয়ে বেশ আগ্রহ দেখা যাচ্ছে। রয়েছেন সৌম্য সরকারও, কিন্তু ডিরেক্ট সাইনিংয়ে নেই সাকিব মুশফিক ছাড়া বাংলাদেশের সেরা 5-এর 3 জন। মাশরাফি, তামিম এবং মাহমুদুল্লাহদের ভাগ্য নির্ধারণ হবে প্লেয়ার্স ড্রাফটে। আর অন্যদিকে অন্য লিগের তুলনায় বিপিএলের প্রাইজ মানির যে বিশাল ফারাক, এটা নিয়ে কোনো সদুত্তর নেই বিসিবির কাছে। বিসিবির চমক, এবার বিপিএলে নেই আইকন ক্যাটাগরি। তবে ড্রাফটের আগে একজন দেশি ক্রিকেটারকে সরাসরি দলে ফেরাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেরি না করে পছন্দের ক্রিকেটারের সঙ্গে চুক্তিও করে ফেলেছে দলগুলো। কুমিল্লায় মোস্তাফিজুর রহমান, চট্টগ্রামে নাসুম আহমেদ, সাকিব আল হাসান বরিশালে, ঢাকায় সৌম্য সরকার, সিলেটে তাসকিন আহমেদ, মুশফিকুর রহিমের খুলনায় যাওয়া অনেকটাই নিশ্চিত। তবে অবাক করা ব্যাপার, প্রতিবার বাংলাদেশের ফ্যান্টাস্টিক ফাইভকে ঘিরে আগ্রহ থাকলেও এবার তাতে ভাটা পড়েছে। তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা আর মাহমুদুল্লাহ এখনও অবিকৃত। ফলে 27 ডিসেম্বরের ড্রাফটে নির্ধারিত হবে তাদের ভাগ্য। আগের মতো বাড়তি মূল্য পাওয়ার সুযোগ কম। দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক 6 ক্যাটাগরিতে, সর্বোচ্চ 70 লাখ টাকা, সর্বনিম্ন 5 লাখ, সর্বোচ্চ 14, সর্বনিম্ন 10 দেশি ক্রিকেটারকে নিতে পারবে দলগুলো। বিদেশি 3 জনের সঙ্গে সরাসরি চুক্তি করা যাবে। সর্বোচ্চ 8 জনকে নেওয়া যাবে, তবে খেলাতে হবে 3 জনকে। প্রশ্ন উঠেছে বিপিএলের প্রাইজ মানি নিয়েও। আইপিএলের সঙ্গে প্রায়ই তুলনা করেন বোর্ড কর্তারা, কিন্তু প্রাইজ মানি আকাশ পাতাল ফারাক। শুধু আইপিএল নয়, অন্য লিগের চেয়েও অনেক কম। এ নিয়ে সদুত্তর নেই বিসিবি প্রধান নির্বাহীর। ইতিপূর্বে যে প্ল্যান ছিল এবং বিপিএলের যে নির্ধারিত মডিউল ছিল, যেটা লং টার্ম একটা সেটা আমরা আমাদের পরিকল্পনা রয়েছে, আগামীতে আমরা শুরু করব। হয়তো তখন এই বিষয়গুলোকে আরও বড় আকারে দেখা যেতে পারে। পিএসএল এর সাথে সাংঘর্ষিক হওয়ায় মানসম্পন্ন বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়েও আছে শঙ্কা। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। যে রাধে আপনারা জানেন, সে চুলো বাঁধে। করোনাকালে অখণ্ড অবসরে সামান্য কয়েন দিয়ে অনুশীলনী বিশ্ব স্বীকৃতি এনে দিয়েছে বরিশালের নুসরাতকে। 1 মিনিটে 71টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে গিনেস রেকর্ড গড়েছেন তিনি। ভেঙেছেন 6 বছর আগের পুরনো রেকর্ড। করোনাকালে সামাজিক দূরত্ব ঠিক রাখতে অনেকটাই গৃহবন্দী ছিলেন নুসরাত জাহান নিপা। সেখান থেকেই মাথায় আসে নতুন কিছু করার। অনলাইন ঘাটতে গিয়ে নজর পড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। তারপরের গল্প লক্ষ্য নির্ধারণ ও অধ্যাবসায়। 1 মিনিটে একটির উপর একটি করে 71টি কয়েন রেখে রেকর্ড গড়েন তিনি। এর আগে 2015 সালে 69টি কয়েন সাজিয়ে এই রেকর্ড করেছিলেন ইতালির এক ব্যক্তি। আমি আগস্টে অ্যাপ্লিকেশন করি, অ্যাপ্লিকেশন করার পর ওরা আমাকে একটা লিঙ্ক পাঠায়, যেখানে আমাকে এভিডেন্স সাবমিট করতে বলে। পর আমি নভেম্বরের 30 তারিখ আমি ইমেল পাই গিনিস ওয়ার্ল্ড রেকর্ড থেকে যে কংগ্রাচুলেশন, আপনার রেকর্ডটা সফল হয়েছে, অ্যাপ্রুভ হয়েছে, এখন আপনি অফিসিয়ালি গিনিস ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার। এইটার জন্য বরিশাল ও দেশের জন্য তার এমন রেকর্ডে গর্বিত স্বজনরা। ভাষায় প্রকাশ করার মতো না, মানে আমি খুবই আনন্দিত এবং উৎফুল্ল যে তার যে এতদিনের যে কষ্ট সেটা সাকসেস করতে পারছে। ও যে গিনেস ওয়ার্ল্ডের যে একটা স্থান করে নিতে পারছে, আমার কাছে খুবই ভালো লাগছে। গর্বিত আমরা যে এরকম ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যে এরকম একটা করবে, সেটা আসলেও কল্পনা করা যায় না। পেশায় একজন উন্নয়ন কর্মী নিপা মনে করেন তার এই আন্তর্জাতিক স্বীকৃতি অন্যান্য নারীদেরও অনুপ্রাণিত করবে। মহিলাদেরকে সাধারণত এই ধরনের অ্যাটেম্প নিতে দেখা যায় না, সো এইটাই আমি মনে করি যে ভবিষ্যতে তারা আরও চেষ্টা করবে। গত 24 সেপ্টেম্বর আবেদন করার পর 30 নভেম্বর তিনি গিনেজের স্বীকৃতি পান, আর 21 ডিসেম্বর হাতে পৌঁছায় সনদ। রানা, চ্যানেল 24, বরিশাল। দর্শক, এই ছিল আমাদের সন্ধ্যা 7টার খবর। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। তবে যাবার আগে একবার মনে করিয়ে দিই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইটে। আর করোনার এই দুঃসময়ে মাস্ক পরুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।